Okay. Dear student, this is our first class. I am going to take the class. Really, it's in an online class, but we are not here presented. Whenever the students is just before us, we will be happy and we can interact our classes. But for this corona situation, it is not possible. So this is my introductory class, and I am going to introduce myself. I am Syeda Nasrin Akhtar, lecturer in English, Sabornesa Girls Degree College. And today I am going to take the class on right form of verbs. From class 6, you have started to know about this item. Still there is so many problems, but as it is our first class on this HSC first year, and it is also needed for the second year students. So I am going to discuss some very common form of verbs today. And my first rules is number 1, সেন্টেন্সের টেন্স বুঝে ভার্ব নির্ণয়. As it is our grammar class, we have to speak in Bengali to make the class understandable to the students. So আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্যই বলছি, সেন্টেন্সের মধ্যে যখনই আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, আমি যদি পুরাটাই ইংলিশে বলি তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে, যেহেতু তোমরা স্কুল লেভেল মাত্র ক্রস করে এসছো। হয়তোবা অনেকেই এই ব্যাপারে অনেক পারদর্শী হতেই পারো, কিন্তু যেহেতু আমাদেরকে আসলে সব লেভেলের স্টুডেন্টদেরকে নিয়েই চিন্তা করতে হচ্ছে, সেহেতু আমি বাংলাটাও সাথে বলছি। আমরা প্রথমে যে রুলসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেন্টেন্সের টেন্স বুঝে ভার্ব নির্ণয়। আসলে প্যাসেজ আকারে অথবা আলাদাভাবে যেই সেন্টেন্সগুলোই তোমাদের কাছে থাকবে, সেখানে কখনো কখনো হয়তো প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা থাকবে, কখনো পাস্ট টেন্সে বা ফিউচারে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখা যায় পাস্ট টেন্সেই সেন্টেন্সগুলো থাকে। সেই ক্ষেত্রে একটা ঘটনার বর্ণনা প্রথম থেকেই যদি পাস্টে থাকে, তাহলে পরবর্তী সেন্টেন্সগুলো পাস্ট হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এ কারণে আমি বলছি 1 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে টেন্স বুঝে ভার্ব নির্ণয়। যেমন যদি আমি বলি আই ইট রাইস টুডে, যেহেতু আজকের ঘটনা, সেহেতু এটা প্রেজেন্ট টেন্স। কিন্তু এখানে যদি আই না হয়ে সেন্টেন্সটার সাবজেক্টটা হি হতো, এখানে হয়তোবা এখানে ব্র্যাকেট এই ভার্বটা থাকতে পারে। তো আমরা কি করব? এই যে আমি বলেছি টেন্স বুঝে ভার্ব নির্ণয়, এখানে শুধুমাত্র টেন্স নয়, এখানে আমাদেরকে টেন্সের সাথে সাথে সাবজেক্টটাও বুঝে করতে হবে। ক্লিয়ার? এই জন্য যখনই সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, তখন মূল ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হবে। দ্যাট মিন্স whenever the subject is third person and singular number, the sentence is in present tense, then the verb will be added s or es. That means this sentence will be turned into this s is connected with the verb eat. থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে একটা এস যুক্ত হলো। কিন্তু যদি সেন্টেন্সের এইখানে টুডে না থেকে এমন কোনো ফর্ম থাকতো ইয়েস্টারডে, আমি আগেই বলেছি সেন্টেন্সের টেন্স বুঝে, তাহলে ইয়েস্টারডে মানে গতদিন, দ্যাট মিন্স সেটা হচ্ছে পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট পারসন
খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ আমরা এস বা ইয়েস যোগ করার সময় থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তিনটা পয়েন্ট আমাদেরকে এক হতে হবে। সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হতে হবে, থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। কিন্তু যখনই এখানে আমরা পাস্ট টেন্সের ঘটনা বুঝবো তখন কিন্তু আমাদের এই ফর্মটা থাকবে না, তখন আমাদের পুরো ঘটনাটাই পাস্ট টেন্স হবে। এই কারণে মূল ভার্বটাকে আমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে। সো তখন হবে হি অ্যাট রাইস। আমরা ডেটা দেখে বুঝলাম বলে এটা উল্লেখ করা। তো সেন্টেন্সের টেন্স বুঝে ভার্ব নির্ণয়, সেই ক্ষেত্রে সাবজেক্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স বুঝায় তাহলে মূল ভার্বটাকে শুধুমাত্র পাস্ট ফর্ম করে দিলেই হয়ে যাবে। এই হলো আমাদের 1 নাম্বার রুলস। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় রুলসে। আমাদের দ্বিতীয় রুলস, সেন্টেন্স নেগেটিভ ও ইন্টারোগেটিভে অক্সিলারি ভার্ব আনতেই হবে। কখনো কখনো আমরা দেখি আমাদের সেন্টেন্সের মধ্যে হয়তোবা একটা নেগেটিভ ফর্ম দেওয়া আছে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। যেমন হি নট গো, হোম। এই সেন্টেন্সটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স আমরা বুঝতে পারছি না, তবে সেন্টেন্সটা যে নেগেটিভ সেটা আমরা বুঝতে পারছি কারণ একটা নেগেটিভ ফর্ম আছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে নেগেটিভ ফর্ম কখনোই একা একা বসতে পারে না, অর্থাৎ অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে। দ্যাট মিন্স সেন্টেন্স নেভার ক্যান বি negative without any auxiliary verbs. So you have to add an auxiliary verbs. But there is the principal verb go. And তুমি সব সময় কোনো না কোনো একটা অক্সিলারি ভার্ব আনতে পারো তা কিন্তু নয়, তোমাকে এটা বাইরে থেকে আনতে হচ্ছে। দ্যাট মিন্স আমরা যেটাকে বলি ধার করে আনা, শুধুমাত্র নেগেটিভ ফর্মটাকে নেগেটিভ করার জন্য আমরা ধার করে নিয়ে আসব। এবং ধার করে যখন আমরা কোনো অক্সিলারি ভার্ব আনবো তখন কিন্তু যে কোনো ভার্ব আমরা আনতে পারবো না। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আনতে হবে ডু, ডিড বা ডাজ, এই তিনটার যে কোনো একটা আনতে হবে। এবং এর মধ্যে কোনটা আমাদের জন্য প্রয়োজন সেটা কিন্তু আমরা সাবজেক্ট দেখে চিন্তা করব। এবং সেই ক্ষেত্রে ভার্বও গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি সিচুয়েশন অনুযায়ী হবে। দ্যাট মিন্স whenever the situation is past tense, the sentence will be in past tense, so verb will be in past tense. এখানে আমরা কিন্তু বুঝতেই পারছি না সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে, কিন্তু প্যাসেজ আকারে যখন থাকবে ঘটনার বর্ণনা অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা প্রেজেন্ট না পাস্ট। আমরা যদি এটাকে বুঝি যে প্রেজেন্ট টেন্স, তাহলে হি নট গো হোম, সে বাড়ি যায় না, অথবা সে বাড়ি যায়নি, এটা অতীতকালও হতে পারে বর্তমানও হতে পারে। তাহলে যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আমাদেরকে ধার করতে হবে এই তিনটার যে কোনো একটা। তো এই ক্ষেত্রে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস আনতে হয়, যার কারণে ডু এর জায়গায় আমরা এখানে আনবো ডাজ। তাহলে আমাদেরকে আনতে হবে এখানে যে কোনো একটা অক্সিলারি ভার্ব আনতেই হবে নট ফর্মের সাথে। সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে হি ডাজ নট গো হোম। কিন্তু যদি আমাদের প্যাসেজের মধ্যে ঘটনার উল্লেখটা এমন হয় যে সে গতদিন ক্লাসে আসেনি বা গতদিন বাড়িতে আসেনি বা বছর ধরে বাড়ি আসে না, এরকম সিচুয়েশন ভেদে কিন্তু ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যদি আমরা বুঝি যে অতীতকালের কোনো একটা ঘটনার বর্ণনা করছে, তাহলে কিন্তু ডাজ নট আনা যাবে না। অলরেডি আমি বলেছি ধার করতে হবে ডু, ডিড বা ডাজ। সেই ক্ষেত্রে যদি এটা অতীতের কোনো ঘটনা হয় তাহলে আমরা এখানে লিখব হি ডিড নট, সে বাড়ি যায়নি। আর আমরা আগে যেটা বলেছিলাম সেটা ছিল বর্তমানকাল, সে বাড়ি যায় না।
তো আমি কিন্তু আসলে খুব বেশি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ এগুলো নিয়ে আলোচনা করছি না। প্রাথমিক ক্লাস যেহেতু, আমি খুব কমন কিছু রুলস নিয়ে আলোচনা করছি। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো আমার মনে হয় দ্বিতীয় সেন্টেন্সের নেগেটিভ ফর্মটা আমাদের কাছে ক্লিয়ার, যে সেন্টেন্স যখন নেগেটিভ হবে অবশ্যই তার সাথে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হবে। ঠিক একইভাবে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া হবে না। দ্যাট মিন্স নো সেন্টেন্স ক্যান বি মেড ইন্টারোগেটিভ উইদাউট এনি অক্সিলারি ভার্বস। এখানে যদি সেন্টেন্সটা এমন হয়, হি নট গো হোম দিয়ে সেন্টেন্সের শেষে এভাবে একটা চিহ্ন থাকলো, আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের কিন্তু সেন্টেন্সের এভাবে থাকে। সেন্টেন্সের ফর্মটা দেখে কিন্তু আমাদের বোঝার উপায় নাই এটা ইন্টারোগেটিভ নাকি কোনো নর্মাল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যখনই আমরা বুঝবো যে সেন্টেন্সের শেষে এরকম একটা চিহ্ন দেওয়া, এই চিহ্নটা তো আমরা সবাই চিনি, ইন্টারোগেটিভ সাইন। এই ইন্টারোগেটিভ সাইনটা দেখলেই আমাদেরকে বুঝতে হবে এখানে একটা অক্সিলারি ভার্ব মাস্ট। এখানে দেখো আমি নট ফর্মটা আগের সেন্টেন্সে দিয়েছিলাম নেগেটিভ ফর্ম বোঝানোর জন্য। এখন আমরা নেগেটিভ ফর্ম না, সেন্টেন্সটা যদি এভাবে অ্যাফার্মেটিভ ফর্মেও থাকে, দ্যাট মিনস সেন্টেন্স হি গো হোম। এখন এখানে প্রশ্ন করা হচ্ছে সে কি বাড়ি যায় বা সে কি বাড়ি গিয়েছিল, কিন্তু দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য অক্সিলারি ভার্বটা মাস্ট, এখানে কোনো অক্সিলারি ভার্ব ফর্ম নেই, তাই আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব এখানে আনতে হবে। সেই আগের নিয়ম ডু, ডিড বা ডাজ এর যে কোনো একটিকে আমরা নিয়ে আসবো। সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ইন্টারোগেটিভ করতে পারি, অক্সিলারি ভার্বটা ডাজ আনতে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে যদি আমরা অন্য কোনো সাবজেক্ট আনতাম আই, হি, তাহলে কিন্তু আমাদেরকে ওই ডাজ আনতে হতো না, এস বা ইয়েসটা আনতে হতো না। যেহেতু আমরা হি নিয়ে আলোচনা করছি তাহলে এখানে হবে ডাজ। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তখন আমাদেরকে এটা বাইরে নিতে হবে। ডাজ হি গো হোম। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই আমরা করলাম আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব আনতে হচ্ছে। আবার এটার সাথে নেগেটিভ ফর্মও যুক্ত হতে পারে। এই জন্য আমরা বলছি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনোই অক্সিলারি ভার্ব ছাড়া হবে না। তাই তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে যদি কখনো দেখো তোমাদের সেই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ফর্মটা রয়েছে, দ্যাট মিন্স নট বা নো বা কোনো কিছু, তাহলে তোমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব যোগ করতে হবে। এছাড়া যদি ইন্টারোগেটিভ করতে হয় তাও সেখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে পাস্ট টেন্স হলে হবে ডিড হি, এখানে পাস্ট টেন্স হলে হতো ডিড he go home. I think the second rule is also clear to you. Now I am going to discuss the third rules. The third one is sentence have, has, had থাকলে ভার্বের পিপি ফর্ম হবে। আমরা অলরেডি জানি, আমি আগেই বলেছি তোমাদেরকে যে তোমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসটা ক্লাস 6 থেকেই করে এসছো, কিন্তু তারপরেও আমরা প্রতিনিয়ত যদি একটু আলোচনা না করি তাহলে আমাদের কমন রুলসগুলো অনেক সময় ভুল হয়ে যায়। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের মধ্যে থাকলে ভার্বের পিপি ফর্ম বা ভার্বের তৃতীয় ফর্ম বা V3 যেটাকে আমরা বলি সেটা হবে। যেমন ধরো আই হ্যাভ, এখানে আমি দিলাম মাই জব। আমরা এখানে লিখছি আই হ্যাভ ডু মাই জব, আমি আমার কাজ করেছি বা আমি আমার চাকরি করেছি, এরকম কিছু। কিন্তু এখানে আছে হ্যাভ, আমাদেরকে যেটা বলা হয়েছে হ্যাভ, হ্যাভ, হ্যাজ বা হ্যাড, এটা কিন্তু যে কোনো একটা থাকলেই ভার্বের একই ফর্ম হবে, সবসময় ভার্বের পিপি ফর্ম, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা যেটাকে আমরা অনেকেই বলি V3, সেই ফর্মটা আমাদেরকে বসাতে হবে। তাহলে এটা কি হবে? আই হ্যাভ ডান মাই জব। I think it's clear to you. Whenever the sentence is connected with have, has, had, the sentence's verb will be changed into verb past participle. That means verb will be in past participle form. এবার আমরা যাচ্ছি আমাদের চতুর্থ নিয়মে। চতুর্থ রুলসটা হচ্ছে একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি বা টু প্লাস ভার্ব হবে। আমি দুটো নিয়মকে এখানে একসাথে বলেছি।
কারণ কোথাও কোথাও এখানে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, আবার কখনো কখনো টু প্লাস ভার্ব হবে। তোমাদেরকে কিন্তু বুঝতে হবে আসলে কোথায় আইএনজি হবে এবং কোথায় টু প্লাস ভার্ব হবে। টু প্লাস ভার্বকে আমরা বলি ইনফিনিটিভ। আমি আজকে তোমাদেরকে প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কখন হবে। যেমন ধরো আমরা বলতে পারি যে এভাবে একটা সেন্টেন্স আমরা লিখলাম, আমি বলেছি 4 নাম্বার রুলসটা হচ্ছে একই সেন্টেন্সে একাধিক ভার্ব। এই সেন্টেন্সটাতে স একটা ভার্ব, গো একটা ভার্ব। আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে এখানে একটু স্পেসিফাই করে দিয়েছি, এটাকে পরিবর্তন করতে হবে। যদি এটা নাও করা থাকে তাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে সাধারণত আমাদের এই দ্বিতীয় ভার্বটাই পরিবর্তন করতে হয়। অথবা আমাদের রুলস হচ্ছে একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। কিন্তু এখানে আমি আরেকটা পয়েন্টস রেখেছিলাম, টু প্লাস ভার্বও কখনো কখনো হতে পারে। কোথায় টু প্লাস ভার্ব হবে সেটা কিন্তু তোমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। আমি যখন বলছি দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি হবে, দ্যাট মিন্স ম্যাক্সিমাম সেন্টেন্সে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাচ্ছে। এখানে আই স হিম গোয়িং, আমি যদি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজিটা শুধু যোগ করে দিই তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু ক্লিয়ার। আমি তাকে যেতে দেখেছি, আই স হিম গোয়িং। এখানে এই সেন্টেন্সটাতে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে এটা কারেক্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করলে সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে। কিন্তু সব সেন্টেন্সে হবে না। কোথায় হবে না সেটা কিন্তু আমরা এখন আলোচনা করছি। যেমন আমি এখন একটা সেন্টেন্স লিখছি, এখানে আমি যে সেন্টেন্সটি লিখেছি, উই গো টু কলেজ স্টাডি। একই সেন্টেন্সে একাধিক ভার্ব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বলো তো ভার্বগুলো কোনটা কোনটা? অলরেডি আমরা এটা বের করতে পেরেছি, গো এবং স্টাডি এই দুটোই কিন্তু ভার্ব। আমাদের আগের সেন্টেন্সে আই স হিম গো, স এবং গো দুটো ভার্ব ছিল। কিন্তু চিন্তা করে দেখো আমাদের ওই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্য কী? এই সেন্টেন্সেও একাধিক ভার্ব, কিন্তু দ্বিতীয় ভার্বটা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। দ্যাট মিন্স আমরা কলেজে কেন যাই বা কী উদ্দেশ্যে যাই? আমরা কলেজে যাই স্টাডি করতে। তার মানে এখানে একটা উদ্দেশ্যমূলক বাক্য বা ভার্ব আমরা পাচ্ছি। যেহেতু এই সেন্টেন্সটাতে দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝাচ্ছে, সেহেতু এখানে দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি হবে না। এখানে আইএনজি দিলে কিন্তু সেন্টেন্স কারেক্ট হবে না। উই গো টু কলেজ টু স্টাডি, যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে তাই আমাদেরকে লিখতে হবে এখানে উই গো টু কলেজ টু স্টাডি। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার। তারপরে আমি আবার বলছি, যখন একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকবে তখন আমরা দ্বিতীয় ভার্বের শেষে আইএনজি যুক্ত করব। কিন্তু একই সেন্টেন্সে একাধিক ভার্বের মধ্যে একটি যদি উদ্দেশ্য বোঝায় তাহলে দ্বিতীয় ভার্বের আগে আমরা একটা টু যুক্ত করব। আমাদের 4 নাম্বার রুলস যেটা আমি আলোচনা করছিলাম এতক্ষণ, একই সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে আমি লিখেছিলাম ভার্ব প্লাস আইএনজিও হবে বা টু প্লাস ভার্ব। তোমাদের কাছে নিশ্চয়ই এখন ক্লিয়ার যে দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্ব, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। এখন আমরা যাচ্ছি খুব সহজ আরেকটা রুলস। আসলে সারাক্ষণ কঠিন রুলসগুলো বললে কিন্তু আমাদের মনেও থাকবে না। এখন আমরা আলোচনা করছি 5ম রুলস, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আমরা বোধহয় জানি অ্যাক্টিভ সেন্টেন্স কাকে বলে। যেই সেন্টেন্সে সাবজেক্ট প্রাধান্য পায় সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, অর্থাৎ কর্তাই প্রথমে থাকে এবং প্রাধান্যও পায়।
I am a book. এই সেন্টেন্সটা আই অ্যাম রিড এ বুক, আমি কিন্তু রাইট ফর্ম করতে হবে যেটা, সেটাকে মার্কিংয়ের মধ্যে রেখেছি। তো এখানে সেন্টেন্সটা আমি এখানে পঞ্চম যে রুল সেটা হচ্ছে অ্যাক্টিভে বি ভার্ব থাকলে নিয়ম হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। আমাকে একটু শর্টকাটে লিখতে হচ্ছে, কারণ আমাকে একই বোর্ডে সব কিছু করতে হচ্ছে, আমি মুছলেও সেটা হচ্ছে না। তো অ্যাক্টিভ সেন্টেন্সে যখন বি ভার্ব থাকবে, আমরা জানি বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, অয়ার এরকম কিছু থাকবে। তো বি ভার্ব এখানে এম আছে এবং এখানে সাবজেক্ট প্রথমে আছে এবং সাবজেক্টের প্রাধান্য পাচ্ছে, তার মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ। আমাদের রুলস হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে তাহলে ভার্বের শেষে আইএনজি। এই যে আমি লিখেছি অ্যাক্টিভে বি ভার্ব থাকলে ভার্বের শেষে আইএনজি হবে। তো এখানে সেন্টেন্সটা কি হবে, যেহেতু এটা অ্যাক্টিভ, কর্তা সামনে আছে বা সাবজেক্ট সামনে, আই অ্যাম রিডিং এ বুক। যেহেতু সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে সেহেতু বি ভার্বের সাথে আমরা বি ভার্বের পরে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দিয়েছি। এই হচ্ছে আমাদের পঞ্চম রুলস গেল। ষষ্ঠ এবং আজকের লাস্ট যে রুলসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে, অর্থাৎ একই ঘটনা বা একই ধরনেরই মনে হবে, অর্থাৎ একই বি ভার্ব থাকবে, এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার, কিন্তু তারপরেও সেখানে নিয়ম আলাদা হয়ে যাবে, ভার্বের ধরন আলাদা হয়ে যাবে। যেমন এখানে আমরা বলেছিলাম কর্তা প্রাধান্য পেয়েছে, তার মানে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু যদি কর্ম প্রাধান্য পেত, এখানে যদি আমরা বলতাম এ বুক, যদি সেন্টেন্সটা এমন হতো এ বুক ইজ রিড, আমরা বোধহয় চিনি, প্যাসিভ সেন্টেন্স বোধহয় আমাদের কাছে ক্লিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কর্তা নয়, কর্ম প্রাধান্য পাচ্ছে। দ্যাট মিনস সাবজেক্ট ইজ নট হিয়ার অ্যাট ফার্স্ট। স্টার্টিং দ্য সেন্টেন্স স্টার্টস উইথ অ্যান অবজেক্ট, এ বুক ইজ রিড বাই মি। তার মানে আমরা কিন্তু ক্লিয়ার যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ নয়, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভ। আর আমি বলেছি আমাদের ষষ্ঠ রুলস হচ্ছে প্যাসিভে বি ভার্ব থাকলে ভার্বের পিপি ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম V3 যেটাকে আমরা বলি বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এটা যেহেতু প্যাসিভ ফর্ম সেহেতু আমাদের এখানে রিড আগের মতো আইএনজি যোগ করলে কিন্তু হবে না। এখানে আমাদেরকে কি করতে হবে, এ বুক ইজ, আমরা জানি বানান একই থাকবে কিন্তু উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে, রিড, রেড, রেড। এ বুক ইজ রেড বাই মি। একই বি ভার্ব এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার, অ্যাক্টিভ থাকার কারণে ভার্বের শেষে আইএনজি, আর প্যাসিভ থাকার কারণে ভার্বের পিপি ফর্ম হয়ে গেল। এই হচ্ছে আমাদের রাইট ফর্মসের আজকের মতো সর্বশেষ যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করলাম, ষষ্ঠ রুলস। আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব, অনেক রুলস আছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা প্রথমে কিছু সহজ রুলস নিয়ে আলোচনা করলাম। অলরেডি তোমরা অনেক দিন বইয়ের থেকে আলাদা পড়াশোনা প্রতিষ্ঠান। সো we are going to start our study and we have crossed school level just before some days. So we are going to start our second or HSC level, and today this class will be helpful, I think so. So goodbye.